হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে হচ্ছে আমরা ফরওয়ার্ড কাইনেমেটিক্সের একটা পুরো প্রবলেম সলভ করা ট্রাই করবো। একটা ফরওয়ার্ড কাইনেমেটিক্সের প্রবলেম বেসিক্যালি কেমন হয় এবং সেইটাকে সলভ করার জন্য আমাদের কী কী স্টেপ ফলো করতে হয় এবং সেটাগুলোকে কীভাবে আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সলভ করা হয়, এগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা একটু দেখার চেষ্টা করব। আর আজকের ক্লাস আসলে প্রসিড করার জন্য আমাদের বেশ কয়েকটা ছোটো ছোটো কনসেপ্টের দরকার হবে। এই কনসেপ্টগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডিএইচ প্যারামিটার বের করতে হবে আমাদের। সো যেটা অলরেডি আমরা অন্যান্য ক্লাসে জেনে এসেছি, সো ওটা নিয়ে আমাদের সমস্যা হবে না। আরেকটা ছোট্ট ইনফরমেশন আসলে আমাদের আজকের ক্লাস একটু শুরুর দিকে আমি একটু জানানোর ট্রাই করবো। সেটা হচ্ছে একটা স্পেশাল ম্যাট্রিক্সের আসলে আমাদের আজকে দরকার হবে। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটা আসলে কী করে বা কেন হয়, এটা একটু ছোট্ট করে আমি আসলে প্রথম দিকে একটু বোঝানোর ট্রাই করব। তারপরে আসলে আমাদের আসলে মেন প্রবলেমটাতে, ফরওয়ার্ড কাইনেমেটিক্সের প্রবলেমটাতে আমরা আসলে শিফট করব। প্রথমত যেই ম্যাট্রিক্সটা নিয়ে আসলে আমরা কাজ করা ট্রাই করবো, এই ম্যাট্রিক্সটা আপনাদের মাঝখান থেকে অনেকেই এর আগে জানেন, কারণ আপনাদের হয়তো একটা কোর্সে কম্পিউটার গ্রাফিক্স বা এরকম করে একটা কোর্সে এই ম্যাট্রিক্সটা ডেরিভেশন বা এটার ইনটিউশন দেখানো হয়েছে। সো আমি ওটার ডিটেল ডিসক্রিপশনে যাব না, আমি শুধু ওই ম্যাট্রিক্সটা আমাদের কেসে কেন অ্যাপ্লিকেবল এটা একটু জানানোর বা বোঝানোর ট্রাই করব। আচ্ছা, তো ধরেন এইটা হচ্ছে একটা অ্যাক্সিস, ওকে, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, কোনো একটা ম্যানিপুলেটের একটা জয়েন্ট, এই জয়েন্টের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইখানে আরেকটা জয়েন্ট আমি চিন্তা করলাম, এটা হচ্ছে এক্স টু অ্যাক্সিস বললাম, এটা হচ্ছে ওয়াই টু অ্যাক্সিস বললাম। ওকে, এখন এখানে যে দুইটা অ্যাক্সিস আমি আঁকলাম, দুইটা যে অ্যাক্সিস ফ্রেম আমি আঁকলাম, দুইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট দুইটা অ্যাক্সিস ফ্রেম। ওকে, আমরা এই ধরনের কেস দেখতে পাই কিন্তু এই যে আমাদের ম্যানিপুলেটরের যেই জয়েন্টগুলো থাকে, যে এরকম যে জয়েন্টগুলো থাকে, ওকে, এই জয়েন্টের এই পাশে একটা জয়েন্ট থাকে, এই পাশে একটা জয়েন্ট থাকে, এই লিঙ্কের এখানে একটা অ্যাক্সিস থাকে এক্স ওয়াই, এখানে একটা অ্যাক্সিস থাকে এক্স ওয়াই, এরকম কিন্তু থাকে, রাইট? ওখানে কিন্তু এই সিমিলার কেসটা কিন্তু অ্যারাইজ করে। সো এই জিনিসটাতে আসলে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কীরকম? ধরেন কোনো একটা পয়েন্ট, কোনো একটা এক্স ওয়াই ভ্যালু যদি এই সেকেন্ড ফ্রেম, ওকে, এটা সেকেন্ড ফ্রেম, এটাকে আমি বললাম ফার্স্ট ফ্রেম, কোনো একটা পয়েন্ট যদি সেকেন্ড ফ্রেমের জন্য ডিফাইন করা থাকে, মানে লাইক এই পয়েন্টটা সেকেন্ড ফ্রেম থেকে মাপা হয়েছে, ধরেন এই যেরকম এই পয়েন্টের ভ্যালু বললাম 2,3, দ্যাট মিনস এই পয়েন্ট আসলে এই অ্যাক্সিস বরাবর 2 পরিমাণ গেছে, উপর পরিমাণ 3 পরিমাণ উঠছে, তাইলে আমি এই পয়েন্টটা পাইছি। তাহলে এটা মাপলাম আমি আসলে কোন অ্যাক্সিসকে দিয়ে, এই সেকেন্ড অ্যাক্সিসকে দিয়ে না, সেকেন্ড ফ্রেমটাকে দিয়ে না। আচ্ছা, এখন আমি যদি কখনো চাই যে না, আমি আসলে এই পয়েন্টটা দেয়া আছে আমাদের সেকেন্ড ফ্রেম সাপেক্ষে, কিন্তু আমি এটাকে ট্রান্সফর্ম করে বা কনভার্ট করে আমি এই পয়েন্ট এই অ্যাক্সিসের সাপেক্ষে মাপতে চাই, ঠিক আছে, বা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যেটা দিয়ে আমি ইজিলি এই পয়েন্টটাকে বা এই ভ্যালুটাকে আমি এখান থেকে যদি আমি মাপতাম, সেটা এই পয়েন্টটাকে যদি আমি এই পয়েন্টটাকে যদি আমি এই অ্যাক্সিসটা থেকে মাপতাম, তাহলে কত হইতো এটা বের করে যদি দিতে পারে কোনো একটা প্রসেস, ওই প্রসেসটাকে আসলে আমাদের আজকের কেসটাতে হেল্প করতে হবে বা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এরকম যে এই পয়েন্টটা 2,3 হিসেবে দেওয়া আছে হচ্ছে সেকেন্ড ফ্রেমে, কিন্তু আমি চাচ্ছি এই পয়েন্টটাই প্রথম ফ্রেম থেকে মেজার করতে, মানে 2,3টাকে এই ফ্রেমে যদি মেজার করি তাহলে সেটা কত হবে। ওকে, এটা আমরা চাচ্ছি। তো নর্মালি এই ধরনের কেস সলভ করার জন্য একটা স্পেশাল ম্যাট্রিক্স আমাদের হেল্প করে। মানে যদি কোনো একটা অ্যাক্সিস ফ্রেমের কোনো পয়েন্টকে আমি যদি আরেকটা অ্যাক্সিস ফ্রেমে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে যেই ম্যাট্রিক্সটা আমাদের হেল্প করে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ওকে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। সো হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কী করে? কোনো একটা অ্যাক্সিস ফ্রেমের কোনো পয়েন্টকে আরেকটা অ্যাক্সিস ফ্রেমে পয়েন্টে কনভার্ট করে, মানে এই পয়েন্টটা এই অ্যাক্সিস ফ্রেম থেকে মাপলে যেটা হয়েছে সেইটাকে এই অ্যাক্সিস ফ্রেম থেকে মাপলে কী হবে সেটাতে কনভার্ট করে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের কাজ। এখন এইটা আমাদের কেন দরকার, মানে আমরা কেন এটা কথা বলতেছি, দেখেন ঘটনাটা কি। নর্মালি আমাদের কি থাকে, এখানে ধরেন একটা লিঙ্ক থাকলো, এখানে একটা লিঙ্ক আছে, ওকে, ধরলাম এখানে আমাদের এন্ড ইফেক্টর আছে। সো এই এন্ড ইফেক্টরটা
এখানে একটা পয়েন্ট দেওয়া আছে ধরলাম এক্স কমা ওয়াই। ওকে, এখানে আমাদের একটা জয়েন্ট আছে, জয়েন্টগুলো অন্য কালার দিয়ে ডিফাইন করি। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট। ওকে, আর এটা হচ্ছে এন্ড ইফেক্টরের পজিশন। ওকে, এন্ড ইফেক্টরের কোঅর্ডিনেট আমরা যেরকম জানি। এখন এটা যেহেতু একটা জয়েন্ট, তার মানে এর নিশ্চয়ই একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে। আমি বললাম ধরলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আচ্ছা আমি ধরলাম এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস। সো আমি নামকরণ করলাম এটা x1, এটা y1। এটার ধরলাম এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস x2, এটা ধরলাম তার ওয়াই অ্যাক্সিস y2। তারপর আমি ধরলাম এটা হচ্ছে তার পরের ফ্রেমের এক্স অ্যাক্সিস, ধরলাম x3, আর এটা ধরলাম তার ওয়াই অ্যাক্সিস, ধরলাম জাস্ট। আচ্ছা, এখন নর্মালি কি হয়, এই অ্যাক্সিস ফ্রেমটা, ওকে, এই অ্যাক্সিস ফ্রেমের এই যে এক্স ওয়াই ভ্যালুটা দেওয়া আছে, এটা কিন্তু x3 আর y3-র জন্য দেওয়া। কেন? কারণ এই পয়েন্টটা আসলে x3 y3-র ভেতরেই, মানে এর কোঅর্ডিনেটের ভেতরেই আছে। মানে লাস্ট ফ্রেম না, এই এন্ড ইফেক্টরটা না, এন্ড ইফেক্টরের পজিশন কোঅর্ডিনেট তো x3 y3, তার মানে এই পয়েন্টটা তো এন্ড ইফেক্টরের পয়েন্টই। তো এটা বেসিক্যালি x3 y3-র জন্য দেওয়া। কিন্তু আমরা যখন একটা ম্যানিপুলেটরের বডি থেকে কোঅর্ডিনেটগুলো বের করি, যে এক্স ওয়াই, আমরা আসলে জানার ট্রাই করি বা বের করার ট্রাই করি এই পয়েন্টটা আসলে বেসিক্যালি শুরুর ফ্রেমের সাপেক্ষে কত, এটা আমাদের দরকার হয়। কারণ আমরা আসলে একটা ম্যানিপুলেটর বডি যে অনেক বড় থাকে, সকল ক্যালকুলেশন তো আসলে একদম স্টার্টিং হিসেবে করি, একদম শুরুর একদম বটম পয়েন্টটায়। যেমন এখানে একটা বেস জয়েন্ট থাকে, আমরা একদিন পড়ছিলাম অনেক আগের ক্লাসে, একটা বেস জয়েন্ট থাকে। তো বেস জয়েন্টের সাপেক্ষে আসলে পয়েন্টটা কোথায় আছে এটা আসলে আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই পয়েন্টটা যদিও দেওয়া আছে হচ্ছে এন্ড ইফেক্টরের জন্য, কিন্তু আমি চাচ্ছি সেটাকে এই স্টার্টিং জয়েন্টের জন্য বের করতে। ঠিক আছে, সো এটা বের করতে গেলে আমাদের কী করতে হয়, নর্মালি আমাদের এই পয়েন্টটাকে, এই যে আমি একটু মুছে দেই, আচ্ছা এই পয়েন্টটাকে যেটা এক্স ওয়াই হিসেবে দেওয়া আছে, এই পয়েন্টটাকে আমাদের প্রথমে কী করতে হয়, এই অ্যাক্সিস ফ্রেমে ট্রান্সফার করতে হয়, মানে x2 y2-তে ট্রান্সফার করতে হয়। মানে এটা একটা সিকুয়েন্সিয়াল প্রসেস চাইতে হয়। এই পয়েন্টটাকে প্রথম আমরা x2 y2-তে ট্রান্সফর্ম করি, x2 y2 কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করি, জাস্ট লাইক দিস। মানে এটা এই যেরকম একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কনভার্ট করছিলাম, এরকম একই প্রসেসে আমরা এই কোঅর্ডিনেট ফ্রেমের ডেটাটাকে এই কোঅর্ডিনেট ফ্রেমের ডেটাতে ট্রান্সফার করবো। পরে সেটার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুকে আবার আমি এই কোঅর্ডিনেট ফ্রেমে ট্রান্সফার করবো। ওকে, সো আমরা এটা একটা সিকোয়েন্সিয়াল ফ্রেমে করবো। তাহলে দেখেন তো, আমাদের প্রথম যে ট্রান্সফরমেশনটা করব, এটার জন্য একবার এই হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ব্যবহারটা লাগবে। আবার এই যে রেজাল্টটা তৈরি হবে সেটাকে আবার ট্রান্সফর্ম করার জন্য আবার হোমোজিনিয়াস ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনটা লাগবে। তার মানে বেসিক্যালি হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ব্যবহার এখানে দুইবার লাগবে, রাইট? দুইবার লাগবে। এই কথাটা আমরা আসলে আরেকটু সুন্দর করে ভিজুয়ালাইজ করি। আসলে কীরকম দেখেন, এখানে আসলে দুইটা জয়েন্ট আছে না, এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, এটা তো এন্ড ইফেক্টরি, এটা তো কোনো জয়েন্ট না। সো এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, দুইটা যেহেতু জয়েন্ট আছে না, এই কারণে আসলে আমাদের হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন করা লাগবে দুইবার। কারণ আমাদের অ্যাক্সিস আছে আসলে দুইটা, মানে জয়েন্টের জন্য আছে দুইটা। এন্ড ইফেক্টর একটা আছে, ওটা তো দেয়াই আছে, ওটার জন্য তো পয়েন্ট দেওয়াই আছে। এটা ছাড়াও জয়েন্টের ট্রান্সফরমেশনের জন্য দুইটা ম্যাট্রিক্স, আমাদের দুইটা জয়েন্ট আছে, এই জন্য আমাদের দুইবার হোমোজিনিয়াস ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনটা করা লাগবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসলে আমাদের হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, এটা কেমন হয় দেখতে। হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আসলে এই যে এরকম দেখতে হয়, যেটা এরকম একটা এই ভ্যালুটা আমি একটু আগেই বলছি, এই ম্যাট্রিক্সটা আপনার ডিরাইভেশন আগে থেকে পড়ে আসছেন। এখানে থেটা আছে, আলফা আছে, থেটা আছে, আলফা আছে, ডি আছে। এই থেটা, আলফা, ডি এগুলো আসলে কি, এটা আমাদের খালি একটু বুঝতে হবে। এখানে যে আমরা যে ডিএইচ প্যারামিটার বের করছি না, যে কী কী ছিল, সেটা আলফা ছিল, এ ছিল, ডি ছিল, থেটা ছিল। এইখানে আপনি যত আলফা, ডি, থেটা এ দেখতেছেন, এগুলো বেসিক্যালি ওই ডিএইচ প্যারামিটারের ভ্যালুই। ওকে, ডিএইচ প্যারামিটার যে থেটা ছিল ওটাই বেসিক্যালি যে থেটাগুলা। ওকে, এখানে নিচে যে আই লেখা আছে এটা কি, এটা পরে আমি বলতেছি, বাট বেসিক্যালি যে থেটাগুলো আছে এটাই বেসিক্যালি যে ডিএইচ প্যারামিটারের থেটা। আবার এখানে যেই ডি আছে এটাই বেসিক্যালি যে ডিএইচ প্যারামিটারের যে ডিটা সেটা। এখানে যে এ আছে, এই যে এখানে যে এই যে দেখেন এগুলা বেসিক্যালি ডিএইচ প্যারামিটারের এ। এখানে আবার যে আলফা আছে এটাই কিন্তু যে দেখেন ডিএইচ প্যারামিটারের এ। এখন এখানে একটা জিনিস কনফিউজ লাগতে পারে, এখানে এস আর সিটা কি, এই যে দেখেন সি কি আর এস কি। সিম্পল, এস মানে হচ্ছে সাইন আর সি মানে হচ্ছে কস। ওকে,
এটা আমরা একটু মনে রাখবো। সো এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমাদের কি হেল্প করে, আমি একটুকে বললাম যে লাইক একটা কোঅর্ডিনেট ফ্রেমের ডাটাকে আরেকটা কোঅর্ডিনেট ফ্রেমে ট্রান্সফর্ম করতে হেল্প করে। আর এখানের যেই ডাটাটা আসলে যেগুলো দিয়ে আমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বানাবো ওগুলো বেসিক্যালি আমাদের ডিএস প্যারামিটার। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা বেসিক ডেসক্রিপশন ছিল। এখান থেকে আমরা আসলে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ব্যবহারটা বুঝলাম, কেন ব্যবহার করতে হয় বা কতবার ব্যবহার করতে হয়, এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এবং হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে বের করতে আমাদের আসলে কী কী জিনিসপত্র লাগবে, যেমন ডিএস প্যারামিটার লাগবে, এগুলোও আমরা আসলে বুঝতে পারলাম। এখন আমরা আমাদের মেন প্রবলেমে চলে যাই। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে সো আমরা এখন আসলে আমাদের ফরওয়ার্ড কাইনেমেটিক্সের মেন প্রবলেমটাতে চলে যাব। সো মেন প্রবলেমটাতে চলে গেলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের ম্যানিপুলেটর, এটা আমাদের দেয়া আছে। এটার এই ম্যানিপুলেটরের বিভিন্ন বিষয়ের ইনফরমেশন কিন্তু আমাদের এখানে দেয়া আছে। যেমন দেয়া আছে 3 জয়েন্টস আর মানে 3টা জয়েন্টের ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 10 ডিগ্রি। তার মানে যে প্রথম যে জয়েন্ট অ্যাঙ্গেলটা θ1 এটা দেওয়া আছে 30 ডিগ্রি হিসেবে সিকোয়েন্সিয়ালি আর কি। পরের জয়েন্টের যে θ2 যেগুলো আমাদের আসলে লাগতো ফরওয়ার্ড কাইনেমেটিক্স বের করতে, কিন্তু আমাদের এই থেটাগুলো লাগে। সো এইগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নতে θ1 হিসেবে দেওয়া আছে 30 ডিগ্রি, θ2 45, θ3 দেওয়া আছে হচ্ছে 10 ডিগ্রি। এই 3টা ইনফরমেশন দেওয়া আছে। আমাদের আরও 3টা ইনফরমেশন দেওয়া আছে কি, এই যে আর্মগুলার লেন্থগুলো কিন্তু আমাদের দেওয়া থাকা লাগে। আমি জানি, আমি বলে এসেছিলাম মানে ডিরাইভেশন ডিএস প্যারামিটারের সময় যেগুলো দেওয়া থাকবে। কীভাবে দেওয়া আছে দেখেন, এই যে লেন্থ অফ আর্মস আর 20 সেন্টিমিটার, তার মানে প্রথমটা 20 সেন্টিমিটার, পরেরটা 32, পরেরটা 32 অ্যান্ড লাস্টটা 10, মানে হচ্ছে লাস্টটা 10। সো 3টা ইনফরমেশন আমার টোটাল এখানে 6টা ইনফরমেশন দেওয়া আছে। এখন এগুলো দিয়ে আমরা ডিএস প্যারামিটার ক্যালকুলেট করব। ওকে, সো ডিএস প্যারামিটার ক্যালকুলেট কেমন করতে হয় এগুলো আপনারা ভালো করেই জানেন। জাস্ট মানে একদম সিম্পলি বের করে ফেলতে পারেন যে এখানে লাইক এই 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 এখান থেকে হচ্ছে জেড অ্যাক্সিসগুলো কোথায় আছে এটা বের করতে হবে। এখানে দেখেন আসলে জেড অ্যাক্সিস কিন্তু দেওয়া নাই, এক্স আর ওয়াই দেওয়া আছে। কখনো যদি কোনো ম্যানিপুলেটর স্ট্রাকচারে দেখেন জেড অ্যাক্সিসটা দেওয়া নাই, তখন অলওয়েজ চিন্তা করে নেবেন জেড অ্যাক্সিসটা বেসিক্যালি এই পয়েন্ট থেকে ভেতরের দিকে ছিদ্র হয়ে ধরেন ভেতর দিকে ঢুকে আছে বা বাইরের দিকে, আপনি যে কোনো একটা দিকে চিন্তা করতে পারেন। ঠিক আছে, মানে উপরের দিকে যদি ওয়াই হয়, এদিকে যদি জেড হয়, আপনি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে আসলে জেডের অ্যাক্সেস পেয়ে যাবেন। বাট এমনি চিন্তা করলে আসলে এই পয়েন্ট থেকে আপনি যদি একটা ধরেন হাতুড়ি দিয়ে কোনো একটা পেরেক, এখানে যদি এই পয়েন্টটা যদি কোনো একটা পেরেক আপনি ঢুকান, তাহলে ওইটা লাইক পেরেকটা যেভাবে করে দাঁড়িয়ে থাকবে ওই দিকে পেরেকের দিকে বেসিক্যালি হচ্ছে আপনার একদম ডাইরেক্ট এই প্লেন থেকে বাইরের দিকে হচ্ছে আপনাদের জেড অ্যাক্সিস। সো এটারও বাইরের দিকে জেড অ্যাক্সিস, এটারও বাইরের দিকে জেড অ্যাক্সিস, এটারও বাইরের দিকে জেড অ্যাক্সিস। ঠিক আছে, সো যেহেতু দুইটা জেড অ্যাক্সিস বাইরের দিকে, তার মানে এদের আলফার ভ্যালু হবে 0 ডিগ্রি। প্রথম জয়েন্টের জন্য আলফার ভ্যালু 0 ডিগ্রি। তারপরে হচ্ছে এর ভ্যালু কত হবে, প্রথম জয়েন্ট তারপরে জয়েন্টের ডিস্টেন্স, পরের জয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এইটুকু ডিস্টেন্স বেসিক্যালি। ওকে, এই যে এইটুকু ডিস্টেন্স, সো এইটুকু ডিস্টেন্স আমাদের A1 যেটা বেসিক্যালি 20 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে কি ডি, দেখেন এই পয়েন্ট এবং পরের পয়েন্টের ডিস্টেন্স, প্রথম পয়েন্টের জেড অ্যাক্সিস, প্রথম পয়েন্টের জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে, মানে প্লেন থেকে উপরের দিকে, দুইটা যেহেতু একই প্লেন একদম স্ট্রেট একটা লেভেলে আছে এই কারণে এদের কোনো ডি নাই। সো ডি এর ভ্যালু হবে ক্লিয়ারলি 0, এর ভ্যালু হলো হচ্ছে 20, আর লাস্টে হচ্ছে থেটা। দেখেন থেটার ভ্যালু এখানে ক্লিয়ারলি দেওয়া আছে θ1 দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে θ1 30 ডিগ্রি। এরকম করে আপনি প্রত্যেকটা জয়েন্টের জন্যই আসলে থেটার মানে 4টা প্যারামিটার ভ্যালু ক্যালকুলেট করবেন এবং সেটা ক্যালকুলেট করে দেখবেন এই যে এরকম একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, যে দেখেন 0, 20, 0, 30 ডিগ্রি। পরেরটার জন্য তৈরি হবে এরকম 0, 32, 0, 45, 0, 10, 0, 10। এরকম করে আপনার ডিএস প্যারামিটার ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলবেন আপনারা জাস্ট আগের নিয়ম অনুযায়ী। সো ডিএস প্যারামিটার ক্যালকুলেশন কমপ্লিট। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের মেন ম্যাথে। তো যখন আমরা কোনো একটা স্ট্রাকচার আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের ডিএস প্যারামিটার বের করা। ডিএস প্যারামিটারগুলো বের করলাম, বের করার পরে আমরা যেটা করব আমাদের হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ইউজ করবো। যে দেখেন এটা হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স না, এই যে এটা আমরা দেখে আসলাম, এখানে যে কস থেটাই, কস আলফাই, সাইন থিটাই এরকম করে ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমরা বুঝবো এখানে আই বলতে আসলে কি বোঝাচ্ছি। এখানে আই বলতে বেসিক্যালি বোঝাচ্ছি জয়েন্ট নাম্বার, মানে কত নাম্বার জয়েন্ট সেটা। বেসিক্যালি যতগুলা মানে আমরা একটু আগে কিন্তু বলে আসছিলাম এই ভিডিওর শুরুর দিকে যে যতগুলা জয়েন্ট থাকে আমাদের হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে ততবার ব্যবহার করতে হয়, রাইট? এই কারণে আমরা প্রত্যেকটা জয়েন্টের জন্যই একটা একটা করে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করব।
ওকে, সো যখন আমরা প্রথম জয়েন্টের জন্য বের করব ফার্স্ট জয়েন্ট, তখন আমরা আয়ের ভ্যালু ইউজ করব হচ্ছে 1। ওকে, সো প্রথম জয়েন্টের জন্য যখন বের করব তখন আয়ের ভ্যালু বের করব হচ্ছে যে ব্যবহার করব 1। সো আয়ের ভ্যালু ব্যবহার করার পরে তাইলে আমাদের আয়ের ভ্যালু যদি বসাই তাহলে কি আসবে দেখেন তো, তাহলে এরকম আসে না, T1 ইকুয়াল cos theta 1 মাইনাস cos alpha 1 sin theta 1, হ্যাঁ sin alpha 1, এরকম করে করে আসে না। তারপরে যেখানে আসবে D1, এই যে উপরে আসবে হচ্ছে A1 sin theta 1, উপরে আসবে A1 cos theta 1, এরকম করে আসবে না? এরকম করে কিন্তু এই পুরো ম্যাট্রিক্সটাই ট্রান্সফর্ম হয়ে যাবে এরকম একটা ফর্মে, রাইট? একইভাবে আমি যখন I ইকুয়াল 2 মানে সেকেন্ড জয়েন্টের জন্য বের করব তখন কিন্তু এরকম হবে, T2 ইকুয়াল হবে cos theta 2, মানে আয়ের জায়গায় জাস্ট 2 বসাবেন, cos alpha 2 মানে মাইনাস sin theta 2, এরকম করে বসাবেন, রাইট? এখন এভাবে করে আমি cos theta 1 alpha 1 এগুলা বের করলাম, বাট কথা হচ্ছে theta 1 alpha 1 এগুলা কোথা থেকে পাবো? সিম্পল নিয়ম, এগুলা পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিএস প্যারামিটার টেবিলে। দেখেন ডিএস প্যারামিটার টেবিলে এই চারটা ভ্যালু, এই যে এই চারটা ভ্যালু কি প্রথম জয়েন্টের জন্য না? হ্যাঁ, প্রথম জয়েন্টের জন্য। বেসিক্যালি এই চারটা পয়েন্টকে আমরা আসলে এইভাবে করেও বলতে পারি যে এটা আলফার ভ্যালু না, প্রথমটা কিন্তু আলফার ভ্যালু। সো এটাকে আমরা বলতে পারি বেসিক্যালি আলফা 1, এটাকে আমরা বলতে পারি A1, এটাকে আমরা বলতে পারি D1, এটাকে আমরা বলতে পারি থেটা 1, যেহেতু এগুলো প্রথম জয়েন্টের জন্য। একইভাবে পরের জয়েন্টের এইটাকে আমরা বলতে পারি আলফা 2, কারণ যেটা সেকেন্ড জয়েন্টের জন্য। এটাকে আমরা বলতে পারি A2, এটাকে আমরা বলতে পারি D2, এটাকে আমরা বলতে পারি থেটা 2, এরকম করে এটা আলফা 3, এরকম করে আর কি বলতে পারি। তার মানে আমরা কিন্তু আলফা 1, A1, D1, থেটা 1 এগুলার ভ্যালু কিন্তু আমরা ডিএস প্যারামিটার টেবিল থেকে সহজেই নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে যেতে পারি, রাইট? সো আমরা যখন প্রথম জয়েন্টের জন্য T1 বের করব, এই যে T1 যখন বের করব তখন আমাদের বেসিক্যালি যে উপরের প্রথম রোটাকে আমাদের ব্যবহার করতে হবে, কারণ এখান থেকে আমরা আলফা 1, A1, D1, থেটা 1 পেয়ে যাব, যেগুলো আমাদের আসলে এই ম্যাট্রিক্সটা চাচ্ছে, এই ম্যাট্রিক্সে ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা এগুলাকে ব্যবহার করে ফেলতে পারি। দেখেন এগুলা ব্যবহার করলে আমাদের কি আসবে, আমরা জয়েন্ট প্যারামিটারগুলো গেলাম, আমরা তারপরে T1টাকে বের করলাম। T1টাকে বের করার জন্য দেখেন আমরা প্রথম রটাকে ব্যবহার করলাম। প্রথম রর দেখেন এই যে থেটা 1, cos theta 1 এর জায়গায় আমরা ব্যবহার করলাম থেটা 1 এর ভ্যালু কত, 30 ডিগ্রি, এই জন্য লিখছি cos 30 ডিগ্রি। তারপরে cos alpha 1 এর ভ্যালু কত, আলফা 1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এই যে দেখেন cos আলফা 1 এর ভ্যালু লিখলাম 0। তারপরে থেটা 1 বসাইতে sin theta 1 এর ভ্যালু কত, 30 ডিগ্রি, থেটা 1 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে পুরাটা, তারপর দেখেন A1 এর ভ্যালু কত, এই যে A1 এর ভ্যালু কত, A1 এর ভ্যালু হচ্ছে 20, এই জন্য দেখেন A1 এর ভ্যালু বসাইছি 20। তারপরে cos theta 1 এর ভ্যালু কত, 30 ডিগ্রি, এরকম করে আমি বসাইছি। এরকম করে পরে দেখেন আবার D এর ভ্যালু কত, 0, সো এই যে দেখেন এই যে D এর ভ্যালু বসাইছি এখানে 0। এইভাবে করে পুরো ম্যাট্রিক্সটাকে আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কনভার্ট করবেন। কনভার্ট করলে আপনি ক্যালকুলেটরে জাস্ট এই cos 30 এগুলো বসালে দেখবেন এই যে এরকম একটা টেবিল তৈরি হবে, যেখানে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.866 এরকম একটা আসে। সো এটাকে কনভার্ট করে আপনি 87 লিখতে পারেন। তারপরে হচ্ছে cos 0 ডিগ্রির মান তো 1ই, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 0.5, সেটা এখানে বসে গেল। তারপরে sin 0 ডিগ্রির মান 0, সো এই কারণে এটা পুরাটাই 0 হয়ে গেছে। তারপরে 20 cos 30 ডিগ্রির মান হচ্ছে এটা, এরকম করে আপনি প্রত্যেকটা অংশের ভ্যালু হচ্ছে এখানে বসাইতে থাকবেন। বসাইলে এরকম একটা T1 পেয়ে যাবেন। একইভাবে এই একই নিয়মে আপনি যখন T2 বের করবেন, যখন T2 বের করবেন তখন কি হবে, আপনার লাগবে cos theta 2, cos alpha 2, sin theta 2 এগুলো লাগবে। সো ওই theta 2, alpha 2, theta 2 এগুলো পাইবেন কোথা থেকে, সেকেন্ড কলামটা থেকে, ঠিক আছে? তো সেকেন্ড কলামটা থেকে আপনি একইভাবে বসালে দেখবেন এই যে এরকম করে T2 পেয়ে গেছেন। তারপরে আপনি তার পরের কলামের জন্য বসাবেন, তারপরের কলামে 3 নম্বর কলামের জন্য বসাবেন, তখন আপনি T3 পেয়ে যাবেন। ওকে, সো এইভাবে করে আমরা আসলে বেসিক্যালি প্রত্যেকটা জয়েন্টের জন্যই আমরা T1, T2, T3 এগুলা তিনটার নিউমেরিক্যাল ভ্যালু সমৃদ্ধ তিনটা টেবিল পেয়ে যাব বা তিনটা ম্যাট্রিক্স পেয়ে যাব। ওকে, এই তিনটা ম্যাট্রিক্স পাওয়ার পরে আমাদের কাজ কি, আসলে এইটুকু করলেই আপনারা পরীক্ষায় একদম ম্যাক্সিমাম মার্কস পেয়ে যাবেন। এই তিনটা ম্যাট্রিক্স বের করে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই তিনটা ম্যাট্রিক্স বের করে ফেলার পরেই আসলে আমাদের যেটা করতে হবে, এই যেমন এই যে এখানে আমরা তিনটা ম্যাট্রিক্সকে একসাথে ধরলাম, তিনটা ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। নেক্সট কাজ হচ্ছে এই তিনটা ম্যাট্রিক্সকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে।
তিনটা ম্যাট্রিক্সকে আমাদের একটার সাথে আরেকটা এভাবে করে মাল্টিপ্লাই করতে হবে। সো আমাদের টোটাল আমাদের ওভারঅল নামের একটা ম্যাট্রিক্স তৈরি হবে, যেটা বেসিক্যালি যে আমাদের মনে আছে যে এরকম করে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন করেছিলাম, মানে এক্স ওয়াইকে আমরা এই ফ্রেমে কনভার্ট করছিলাম, তারপর এই ফ্রেমে কনভার্ট করছিলাম। এই যে কনভার্সনগুলো করতেছিলাম ওটাই বেসিক্যালি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে হয়ে যায়। সো আমি প্রথম ম্যাট্রিক্সকে যদি প্রথম T1কে দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা প্রথম জয়েন্টের জন্য সেকেন্ড জয়েন্টের জন্য চলে গেছে ট্রান্সফর্ম হয়ে, পর আবার এই জয়েন্টের T2কে দিয়ে যদি আবার মাল্টিপ্লাই করি, তাহলে আবার এই জয়েন্টের ট্রান্সফরমেশন হয়ে যাবে। সো মাল্টিপ্লাই করলে আসলে আমাদের ট্রান্সফরমেশনটা অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে আমাদের যতগুলো জয়েন্ট থাকবে ততগুলা ম্যাট্রিক্সকে যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি, তাহলে এই পয়েন্টটা কনভার্ট হয়ে চলে যাবে হচ্ছে আমাদের একদম স্টার্টিং পয়েন্টের XY। ওকে, সো এইভাবে করে আসলে আমরা তিনটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে ফেলবো। মাল্টিপ্লাই করে ফেললে আসলে আমাদের এই যে এরকম একটা ম্যাট্রিক্স তৈরি হবে। এই যে তিনটা ম্যাট্রিক্সকে যদি আমরা এই ম্যাট্রিক্স তিনটা ম্যাট্রিক্সকে আমরা 4x4 ম্যাট্রিক্সে যে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে আমরা আসলে এইভাবে যাব। আপনারা যেটা করতে পারেন, T1 আর T2 দুইটাকে একবারে মাল্টিপ্লাই করবেন, তারপরে রেজাল্ট যেটা তৈরি হবে সেই রেজাল্টটাকে T3 সাথে মাল্টিপ্লাই করবেন, তাহলে আপনাদের তিনটা ম্যাট্রিক্স একসাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কখনোই আপনারা এটা করবেন না যে T2 ইন্টু T1 ইন্টু T3 এরকম করবেন না। অলওয়েজই এই সিকোয়েন্সটা মেনটেন করবেন, মানে আগে T1কে T2 সাথে মাল্টিপ্লাই করবেন, তারপরে তার রেজাল্টকে আপনি T3 সাথে মাল্টিপ্লাই করবেন। ঠিক আছে, এইটা। সো এইভাবে সিকোয়েন্সিয়ালি আপনি যাবেন, T1কে T2 সাথে, তারপরে তার রেজাল্টেন্টের সাথে T3কে মাল্টিপ্লাই করবেন। সেইভাবে মাল্টিপ্লাই করলে আপনি এরকম একটা ম্যাট্রিক্স পেয়ে যাবেন। ঠিক আছে, এই ম্যাট্রিক্স থেকে আমরা আসলে যেহেতু এই ম্যাট্রিক্সটা একদম ওভারঅল ট্রান্সফরমেশন হয়ে গেছে, সবগুলো ম্যাট্রিক্সকে সবগুলো জয়েন্টের ম্যাট্রিক্সকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করে ফেলছি, সুতরাং নিয়ম অনুযায়ী আমাদের এখানে XYZ ক্যালকুলেট হয়ে যাওয়া উচিত। সো XYZ আসলে ক্যালকুলেট হয়ে গেছে। আপনারা যখন ওভারঅল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করে ফেলবেন, মানে যে এরকম এই ম্যাট্রিক্সটা বের করে ফেলবেন, তখন এটার XYZ মানে আমাদের যেই ফরওয়ার্ড কাইনেমেটিক্স প্রবলেমে যে XYZটা আমাদের দরকার, সেইটা বেসিক্যালি কি জানেন, সেটা আসলে এই ম্যাট্রিক্সটার একদম লাস্ট কলামের লাস্টের প্রথম তিনটা ভ্যালুই আসলে আমাদের সিকোয়েন্সিয়ালি XY এবং Z এর ভ্যালু, মানে 26.6টাই হচ্ছে X এর ভ্যালু, মানে ইন্ডিফেক্টর X এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের Y এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের Z এর ভ্যালু। এটাই হচ্ছে আনসার। না, আমাদের পরীক্ষাতে ইন্ডিফেক্টর XYZ বের করতে বলে না, সো আমরা এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বের করে একদম পুরো প্রসেসটা ফলো করে যখন এই ম্যাট্রিক্সে পৌঁছাবো, তখন ম্যাট্রিক্সে পৌঁছানোর পরে এখানে যেই ভ্যালুটাই তৈরি হবে, এই উপরে তিনটা ভ্যালু হচ্ছে আমাদের XY আর Z এর ভ্যালু। সো এখানে X এর ভ্যালু হচ্ছে 26.6, Y এর ভ্যালু 51.14 আর Z এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, সো এই প্রসিডিউরে আপনি যে কোনো স্ট্রাকচারই আপনাদের দেওয়া থাকুক না কেন, আপনি হচ্ছে এই একই প্রসিডিউরে হচ্ছে সলভ করবেন। ঠিক আছে, সো দেখেন এই পুরো প্রসেসের মধ্যে চেঞ্জটা আসলে কোথায় হবে যদি অন্য স্ট্রাকচার থাকে, বলেন তো? অন্য স্ট্রাকচার থাকলে আসলে চেঞ্জটা হবে হচ্ছে, জাস্ট এ মিনিট, যদি এটার স্ট্রাকচারটা এরকম না থাকে, অন্য একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার থাকে, একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে DH প্যারামিটারে। DH প্যারামিটার টেবিলটা চেঞ্জ হবে, রাইট? এই আলফার ভ্যালু হয়তো ডিফারেন্ট হবে, এর ভ্যালু হয়তো ডিফারেন্ট হবে, বাট প্রসিডিউর কিন্তু সিমিলার। আপনার যদি আরেকটা জয়েন্ট এখানে থাকতো, 4 নাম্বার জয়েন্টে থাকতো, তখন খালি আরেকটা এক্সট্রা ম্যাট্রিক্স তৈরি হইতো, T3 তৈরি হইতো, তখন T4 তৈরি হইতো। এই যে এখানে 3টা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, কারণ আপনার কাছে 3টা জয়েন্ট ছিল, আরেকটা ম্যাট্রিক্স থাকলে, আরেকটা জয়েন্ট থাকলে T4 তৈরি হবে। সো যতগুলাই তৈরি হোক, আপনি একই নিয়মে একই প্রসিডিউরে আসলে সলভ করতে পারতেছেন, যেটাই বেসিক্যালি খুবই ইজি আর একটা প্রসেস। মানে আপনি যত ডিগ্রিস অফ ফ্রিডমিন থাকুক, আপনি জাস্ট DH প্যারামিটার বের করার পরেগুলা জাস্ট ক্যালকুলেটার ইউজ করে বাকি সকল কাজই হচ্ছে ক্যালকুলেটার ইউজ করে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আজকে আপনাদের ফরওয়ার্ড কাইনেমেটিক্সের পুরো প্রবলেমের ডেসক্রিপশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি কোনো একটা অংশ না বুঝে থাকেন, আপনারা হচ্ছে ভিডিওটা আবার পজ করে রিভাইন্ড করে দেখলে আশা করি বুঝে যাবেন। ঠিক আছে, সো এই হচ্ছিল ফরওয়ার্ড কাইনেমেটিক্সের ক্লাস। আমরা আরেকটা ক্লাসে ইনশাল্লাহ ইনভার্স কাইনেমেটিক্সটা দেখে ফেলবো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। খুদা হাফেজ।